What is going on, guys? This is Musa from EFTC Online. আমরা স্ক্রিনে চলে যাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Actually, it's 4 a.m. You can see that. Been working whole night. তো ভাবলাম কাজ থেকে অবসর নেওয়ার আগে আপনাদেরকে একটু আজকের জন্য অবসর নেওয়ার আগে এই মানে আমাদের যে এসইও কোর্সটা চলতেছে সেটা কিছুটা অংশ হলেও এগিয়ে যায়। ওকে, সো গত দুটো ক্লাসে আমরা জেনেছি যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এসইও কি, what is SEO, why you should need SEO, how SEO can help to grow your business ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছি। এসইওর ভালো দিক দেখেছি, এসইওর খারাপ দিক দেখেছি এবং এভাবে করে আমরা কোর্সটা শুরু করেছি এবং আমাদের বেশ ভালো একটা নলেজ এসইও সম্পর্কে এসে গেছে। আজকের ক্লাসে আমরা দেখব যে আসলে এসইও কিভাবে করতে হয়। Yes. Now we in this class we're going to start how to step on your first SEO campaign for your money site. আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মানি সাইটটা মূলত বলতে এসইওর ক্ষেত্রে যখন কোনো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব তখন সে সমস্ত যে প্রজেক্ট নিয়ে বা যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করব সেটাকে এসইওর ভাষায় বলে হচ্ছে মানি সাইট। মানি সাইট, দ্যাটস ইট, নাথিং মোর। মনে করেন আমরা ইএফটিসি নিয়ে কাজ করতেছি। ওকে, দিস ইজ a website of mine and I want to work with this with some selected keywords. I want to rank my website higher in Google search results so I can bring my business really largely and bring a lot of clients from my business. That's all you need to do with your SEO campaign. তো যে ওয়েবসাইটটা নিয়ে আসলে আমরা কাজ করব সেই ওয়েবসাইটটাকে আসলে বলা হয় মানি সাইট। আর এই মানি সাইটের টেকনিক্যাল এসইও গুলোকেই আমরা মূলত হচ্ছে অ্যাপ্লাই করব। সো টুডে উই আর গোয়িং টু স্টেপ অন ইন এসইও উইথ টেকনিক্যাল এসইও। সো কিভাবে এসইও করতে হয়? এসইও মূলত করতে হয় দুভাবে। এক হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও বলে এটাকে, আর একটা হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। সো আজকে আমরা টেকনিক্যাল এসইওর ভিতরে অন পেজ এসইওটা কিভাবে করতে হয় সেটা শেখার চেষ্টা করব এবং কিছু যারা এক্সপার্টস আছে লাইক মোজ তারা কি কি বলতেছেন সেটা একটু আমরা জানবো, সেটা একটু দেখব এবং আমি মূলত হচ্ছে যেভাবে আমার স্টুডেন্টদেরকে শেখাই এবং আমি মূলত এদেরকেই ফলো করি। ট্রাস্ট মি গাইস, আই ফলো মাউস, আই লাভ দেম বিকজ দে আর দ্য রিয়েল এক্সপার্টস। এবং যেভাবে করে অ্যাকচুয়ালি এসইও এই ম্যাটার্সগুলো মূলত হচ্ছে আমরা ফলো করি, সেগুলোই নিয়ে আজকের আলোচ্য বিষয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। নাও টেকনিক্যাল এসইও, এখানে অনেক কথা আছে, অনেক কিছু আছে। আমরা এটাকে সংক্ষিপ্ত করে বললে আমাদের সময়টা অপচয় কম হবে এবং কোর্সটা খুব সহজেই কভার করা যাবে এবং আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন। টেকনিক্যাল এসইও মিন্স technically you are applying SEO tactics to your selected project website or আমরা যেটাকে একটু আগে বললাম যে মানি সাইট। ঠিক আছে, এখন টেকনিক্যাল এসইওর ভিতরে ফার্স্টে পড়ে হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। নাও এখন একটু কথা আছে, আসলে অন সাইট এসইওটা কি? এটা পড়তে গেলে, এটা বুঝতে গেলে অনেক সময় লেগে যায় এবং এটা আমাদের কাছে বেশ অনেক সময় বোধগম্য হয়ে ওঠে না। আবার অন সাইট এসইও এটা আবার কি? এটা খায় না মাথায় দেয়, এটা আমাদের কোশ্চেন থেকেই যায়। আসলে অন সাইট এসইও এটা সঠিক যদি আমি ব্যাখ্যা বলতে চাই সঠিকভাবে, তাহলে হচ্ছে এই যে আমার ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটের ভিতরে কিছু এসইও স্ট্রাকচার আছে যেগুলা স্ট্রাকচারাল এসইও বা এসইও ইঞ্জিনিয়ারিং বলে। যে এই এসইও মানে সহজ কথায় হচ্ছে যে ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি, এই যে এই ওয়েবসাইটটা ফর অ্যান এক্সাম্পল, এই ওয়েবসাইটের ভিতরে
এইটার রিলেটেড ওয়েবসাইটের বাইরে না, এর ভিতরে থেকে যে স্ট্রাকচারাল এসইও যে রুলস গুলা আছে, সেই রুলস গুলা অ্যাপ্লাইয়ের যে মেথড, এটাকে বলে হচ্ছে অন সাইট এসইও। অর্থাৎ ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটের ভিতরে থেকে আমি এসইওর কাজ করাকে অন সাইট এসইও বলে। একদম সহজ বাংলা কথা। এটা নিয়ে অনেকে মাতামাতি করে, হ্যাঁ অফ সাইট এসইও কি, অন সাইট এসইও কি, অন পেজ এসইও কি। অন পেজ এসইও, অন সাইট এসইও একই মিনিং। টেকনিক্যাল এসইওর ফার্স্ট পার্ট হচ্ছে অন সাইট এসইও। যদি আপনার অন সাইট এসইও ঠিক না থাকে, তাহলে আপনি যতই অফ সাইট এসইও নিয়ে কাজ করেন না কেন, জিরো 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 জিরো, ইটস বিগ জিরো, এটা কোনো কাজেই আসবে না। ইয়া, ইটস ট্রু। অন সাইট এসইওর ভিতরে বেশ কিছু রুলস আছে, সেই রুলস গুলা কি সেটাই আমরা দেখবো, যে হোয়াট আর অ্যাকচুয়ালি দ্য রুলস দ্যাট ইউ হ্যাভ টু ফিক্স। এবং এই রুলস গুলোই মূলত হচ্ছে ওই যে আমরা বলেছিলাম যে সার্চ ইঞ্জিন, মনে আছে নিশ্চয়ই, যে সার্চ ইঞ্জিন এর ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেজ যখন সেটা থাকে, লাইক দে অ্যাকচুয়ালি স্টার্টিং টু ক্রাwl ইউর ওয়েবসাইট। Crawl means I told you already, এটা এই লোগো আছে কিনা, লোগোর পজিশনে, মেনু বার, A to Z, এখানে কি কন্টেন্ট আছে, কি ছবি আছে। Guys, you don't have any idea Google কতটা powerful and how it is smart. Still, it's a robot, but it's a very powerful, smart robot that can actually give you very, very valuable information. Whatever you query, whatever you search in search engine in Google, নিশ্চয়ই বোঝা গেছে, রাইট? ওকে, এখন অনসাইট এসইওর ভিতরে গুগল যখন স্ক্রলিং করে কি কি জিনিস দেখে সেগুলোতে আমরা চলে যাই। বাট বিফোর ইউ গো টু দ্য অনসাইট এসইও, আপনি কি নিয়ে অনসাইট এসইও করবেন, কি নিয়ে করবেন বলেন তো? কোনো কোশ্চেন থাকলে, যদি পরবর্তীতে আমি বলার আগেই যদি আপনারা অ্যান্সারটা পেয়ে যান, প্লিজ কমেন্টে জানাবেন আমাকে। আচ্ছা, আনসারটা আমি বলে দিচ্ছি, যেহেতু আমাকে জানতে হবে। আমাকে অনসাইট এসইও করার আগে যে ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করব, সেই ওয়েবসাইটের জন্য সবার আগে আমাকে প্রফিটেবল কিওয়ার্ড খুঁজতে হবে। রিলেটেড প্রফিটেবল কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি বেসড প্রফিটেবল কিওয়ার্ড আমাকে খুঁজতে হবে, এবং সেই কিওয়ার্ড সিলেক্ট করেই মূলত হচ্ছে আমাকে অনসাইট এসইওর যে টার্মস গুলো আছে, সেই টার্মস গুলো আমাকে সেই ওয়েবসাইটের ভিতরে রাখতে হবে, ওয়েবসাইটের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমাকে অফসাইট এসইওতে চলে যেতে হবে এবং কিছুদিন অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে করে তখনই মূলত হচ্ছে র্যাঙ্কিং আসা শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে যদি কিওয়ার্ড এর কম্পিটিশন অনেক কম থাকে, তাহলে দুদিনেই সেটা চালু হয়ে যায়। অথবা যদি কিওয়ার্ডের কম্পিটিশন অনেক বেশি থাকে, তাহলে 14 দিন থেকে শুরু করে 6 মাস বা 1 বছরও লাগতে পারে। এটা ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের কম্পিটিশনের উপরে। তো ফার্স্ট অফ অল, যেহেতু আমরা অনসাইট এসইও শিখতেছি, আমার কোর্সের ভিতরে ইন ডিটেলস আমি বলেছি যে আসলে কিভাবে কিওয়ার্ড চুজ করতে হয়। আমার কিওয়ার্ডের উপর অনেকগুলো, মানে 2-3টা ক্লাসই আছে যে কিওয়ার্ডটা কি। বাট এইটা যেহেতু আমাদের শর্ট কোর্স ফর বিগিনার্স, আমি এখানে সংক্ষিপ্তভাবে বলতে চাই যে ইন্ডাস্ট্রি রিলেটেড, যেমন যদি আমি আমার ওয়েবসাইটের কথা চিন্তা করি, ইটস এই ওয়েবসাইটের প্রায়োরিটি যে সার্ভিস, সেটা হচ্ছে কোচিং রিলেটেড সার্ভিস। সো I I do these works, for example, I do these works as a service like web design, Facebook marketing, SEO, then Google Ads ইত্যাদি। একটা বিজনেসকে তৈরি করার ক্ষেত্রে যা যা দরকার হয়, একদম ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করে এটাকে ডেভেলপ করে, তারপরে মার্কেট করে, সেলস বৃদ্ধি করা, এই টোটাল প্রসেসটা আমি করে আসতেছি, এবং এই টোটাল প্রসেসটা 12 বছর করতেছি, এবং এইটাকে আমি মূলত হচ্ছে এখন শেখাচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি এ কোচিং বিজনেস। সো এখন আমি সবসময় যখন কিওয়ার্ড চুজ করব, রেলেভেন্ট থাকতে হবে। যেমন আমার যেগুলো আছে, যেমন ফ্রিল্যান্সিং বেসিস কোর্স হতে পারে, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনস, দেন এসইও, ড্রপ শিপিং, দেন ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, যদিও এটা আমি শেখাই না, এটা আমার ইনস্ট্রাক্টর আছে, সে শেখায়। সো দিস আর দ্য মেইন প্রায়োরিটি। এখন এটার জন্য রিলেভেন্সে কিওয়ার্ড কি টি শার্ট হবে?
অফকোর্স নট। এটার জন্য রেলেভেন্সি কিওয়ার্ড হবে অ্যাডভান্স এসইও কোর্স, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্স, ফেসবুক মার্কেটিং কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স, সামথিং লাইক দিস। এবং পাশাপাশি আমি কিছু সার্ভিস রেখেছি, কিন্তু যদি এটা জাস্ট যারা চায় তাদের জন্য। তো এইভাবে করে যখন আমি কিওয়ার্ড চুজ করতে পারবো, কিওয়ার্ড চুজের আসলে অনেক কথা, এটা তো সবকিছু এখন এইখানে বলা যাবে না, তবে রিলেভেন্টলি এই সমস্ত কিওয়ার্ড চুজ করতে হয়। এবং কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কিওয়ার্ডের কম্পিটিশনটা যেন কম থাকে, কজ লো কম্পিটিশন কিওয়ার্ডটা যদি আমি চুজ করি আমার জন্য র্যাঙ্কিং করতে প্রথম প্রথম অনেক সহজ হয়ে যাবে। প্রথমে একটা টিপস বলে দিচ্ছি, অনেকেই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করে। ডোন্ট এভার ডু দ্যাট, বিকজ অলরেডি এই একটা আমার কম্পিটিটিভ একটা ওয়েবসাইট অলরেডি ওই হাই কম্পিটিটিভ কিওয়ার্ডে র্যাঙ্কিং হয়েই আছে। তো আমি যদি ওখানে ভেটো দিতে যাই আমাকে গুগল চিনবে না, কারণ গুগল সবাই এটা জানে বুঝে ইত্যাদি ইত্যাদি। সো বেস্ট ওয়াইজ ডিসিশন হচ্ছে আমি প্রফিটেবল কিওয়ার্ড বলতে এটাকেই বোঝায় যে আমার জন্য যেটা লেস কম্পিটিটিভ, অর্থাৎ কেউ এটা আগে কখনো চুজ করে নাই এবং কিওয়ার্ডের কম্পিটিশনটা অনেক কম এবং খুব সহজেই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করা যাবে, এরকম কিওয়ার্ড ফার্স্ট আমাকে চুজ করতে হবে। আমার অন্য একটা ভিডিও আছে, যদি সেই ভিডিওটা আপনারা একটু ফলো করেন আপনারা দেখতে পারবেন যে আমি দেখিয়েছি কিভাবে প্রফিটেবল কিওয়ার্ড অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হয়। এক মিনিট, ক্লায়েন্ট এখন বাজে 4টা, এখন পর্যন্ত আমাকে করতেছে। এক মিনিট, 1 second guys, I'm sorry actually, আপনাদেরকে শেখানোর পরে আমাকে আবার করতে হয়। guys, I'm so sorry, I know I do it very frequent but I'm so sorry for that, sorry. Alright, so আপনারা বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড কিভাবে চুজ করতে হয়। ওকে, কিওয়ার্ড চুজের পরে আমাকে অনসাইট এসইও অ্যাপ্লাই করতে হবে। নাও এখন কিভাবে আপনি অনসাইট এসইও অ্যাপ্লাই করবেন? অনসাইট এসইও অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, যেখান থেকে শুরু হবে, ওকে, এই হচ্ছে আমার পার্ট 1 ফর অনসাইট এসইও। আমি সহজভাবে বলিনি, সহজভাবে বললে সুবিধা হবে। আচ্ছা, এই পুরোটা করতে গেলে আমার আসলে স্বল্প সময়ে কোর্সটা কখনোই শেষ করা সম্ভব হয়ে উঠবে না, ঠিক আছে? আচ্ছা, সো অনসাইট এসইওর ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাকে টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে টাইটেল ট্যাগ, ঠিক আছে? কয়েকটা জিনিস এখানে আছে। না, হোয়াট ইজ টাইটেল ট্যাগ? টাইটেল ট্যাগ এটাকে বলে যখন কোনো পেজে যাই তখন সেই পেজের এখানে একটা নাম দেখায়, তাই না? টাইটেল মানে হচ্ছে সহজ কথা বলতে বোঝায় এটাকে, টাইটেল মানে হচ্ছে একটা পেজের নাম, দ্যাটস ইট। সো টাইটেল ট্যাগটা আমাদেরকে এখানে অপটিমাইজ করতে হবে। খেয়াল রাখতে হবে টাইটেল ট্যাগের ভিতরে যেই কিওয়ার্ডটা আমি রিসার্চ করে প্রফিটেবল কিওয়ার্ডটা বের করেছি সেই কিওয়ার্ডটা যেন আমার টাইটেলের ভিতরে থাকে। টাইটেলের পাশে পরে আমাকে দেখতে হবে ইউআরএলটা যেন আমার অপটিমাইজ করা থাকে। এটাকে পারমালিঙ্ক বলে। ইউআরএল মিনস ইউআরএল মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক, লাইক দিস ইজ কল্ড ইউআরএল, দিস ইজ কল্ড দ্য ইউআরএল। সেই কিওয়ার্ডটা যেন আমার ইউআরএল এর বা লিঙ্কের ভিতরে যেন থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এটা একসময় আগে ম্যান্ডেটরি ছিল, বাট গুগল কিছুদিন আগে তাদের কোর আপডেট করেছে এবং তারা সেখানে বলেছে এখন কিওয়ার্ড টাইটেলের ভিতরে থাকা বাঞ্ছনীয় না। গুগল অলরেডি বুঝতে পারে যে কন্টেন্টটা আমি আসলে কি নিয়ে লিখেছি, কিন্তু এখানে আমার থেকে আমি কিছুই না, আমি এখনো শিখতেছি। ট্রাস্ট মি গাইস, still 11 years I'm doing SEO, still I have been learning every day, because টেকনোলজি এটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন টেকনোলজি আসার কারণে আর মানে নিজেকে অনেক আপডেটেড থাকা, মানে নিজেকে অনেক আপডেটেড রাখতে হচ্ছে। সো এই কারণে বেটার হচ্ছে যে সবসময় আসলে টেকনোলজিক্যালের সাথে একটু নিজেকে আপডেট থাকতে হবে। তো এখানে গুগল যেটা বলেছে যে কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি টাইটেলে না থাকলেও চলবে, বাট যেমন ফর এন এক্সাম্পল, ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল লাইক ডগ অ্যান্ড ক্যানাইন, এই দুটোর মিনিং কিন্তু সেম। আমরা এটা হয়তো আজকে এটা আপনারা ফার্স্ট শুনেছেন ক্যানাইন, বা কেউ কেউ কারো কারো আহ, কারো ক্ষেত্রে এটা আজকে নতুন হতে পারে, আবার কেউ অলরেডি জেনেই থাকে। তবে বেশিরভাগই হয়তো আমরা জানি না যে ক্যানাইন অ্যান্ড ডগ, দিজ আর দ্য সেম।
ক্যানাইন বলতেও কুকুর বোঝায়, ডগ বলতে কুকুর বোঝায়। আপনি যদি ক্যানাইন ফ্লু লিখে সার্চ দেন, ডগ ফ্লুর যত কিছু আছে সব আপনি দেখতে পারবেন। সো Google is very powerful and it can actually understand what you are talking about, what you are writing about, what is your chapter, what is your matters, what is your headlines, each and everything it can understand. And that's why it gives you the relevant information to its user. এবং গুগল কিন্তু একটা কথাই বলেছে যে কন্টেন্ট অপটিমাইজ যদি না হয়, আর কন্টেন্ট অপটিমাইজটাই হচ্ছে মূলত অনসাইট এসইও। সো কন্টেন্ট যদি অপটিমাইজ না হয় তাহলে আপনি যতই অফ পেজ নিয়ে কাপাকাপি করেন না কেন কোনো লাভ নাই। সুতরাং অন সাইট এসইওটা ভালো করতে হবে, কন্টেন্টের মান ভালো করতে হবে, ঠিক আছে? সো তবে ইটস এ গুড প্র্যাকটিস, ইউ বেটার কিপ ইউর keywords in your title and also your URL. এরপরে হচ্ছে আমাদেরকে অপটিমাইজ করতে হবে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগস। H3 ট্যাগটা না হলেও চলবে, এই H1টা অ্যাটলিস্ট হতেই হবে, তবে খেয়াল রাখতে হবে একটা পেজে শুধু একটাই H1 ট্যাগ থাকবে, হ্যাঁ? আচ্ছা, সো আমরা হেডিং ট্যাগটা অপটিমাইজ করব সেম ওয়েতে, যেমন টাইটেলের ভিতরে যেরকম আমাদের এটার একটা বিশেষই আছে, আমি অলরেডি একটা করে রেখেছি, হ্যাঁ? আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। আগে একটু আমরা পরিচিত লাভ করে যে আসলে কি। এখানে আমি অলরেডি আমার লজিক্সগুলো রেখে দিয়েছি, এই লজিক্সগুলো আমরা দেখব, তবে এখান থেকে হালকা পাতলা একটু আগে জেনে নিই যে আসলে অন পেজ এসইওর ক্ষেত্রে কি কি জিনিস আসলে অপটিমাইজ করতে হয় এসইওর ক্ষেত্রে। সো আমরা জেনেছি টাইটেল ট্যাগ, আমরা জানলাম ইউআরএল, আমরা জানলাম হেডিং। H1 ট্যাগটাকে মূলত হেডিং ট্যাগও বলে বা হেডলাইন্স বলে, ঠিক আছে? সেই হেডলাইনটার ভিতরে হেডলাইনটাকে আমাকে অপটিমাইজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন হেডলাইনের ভিতরে যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতেছি সেই কিওয়ার্ডটা যেন হেডলাইনের ভিতরে থাকে। তবে রোবোটিক আকারে থাকলে হবে না, ন্যাচারাল ওয়েতে থাকতে হবে। ওকে, ন্যাচারাল হতে হবে। নাও দেন হচ্ছে কন্টেন্ট পার্ট। কন্টেন্ট পার্টের ভিতরে হচ্ছে আপনি যে লেখাটা লিখবেন সেটাকে মূলত হচ্ছে কন্টেন্ট পার্ট। সো কন্টেন্ট মানে হচ্ছে যেই লেখাটা আসলে আমি অপটিমাইজ করব আমার এসইওর জন্য, কারণ আমার যদি লেখা ভালো না হয় তাহলে আমি যতই কিছু করি না কেন কোনো কাজ হবে না। ওকে, সো কন্টেন্ট পার্টের ক্ষেত্রে যদি আমি অপটিমাইজ করতে চাই তাহলে আমাকে 6টা রুলস খেয়াল রাখতে হবে। এই হচ্ছে সেই 6টা রুলস। আসলে এই চেষ্টা করতেছি যত কম সময়ের ভিতরে সবকিছু আনা যায় যাতে করে আপনারা সবকিছু ভালো করে বুঝতে পারেন। সো yeah, I know that I'm doing very fast, but yeah, I'm sorry. ওকে, বাট আপনার চেষ্টা করবেন যেন ভিডিওটা বারবার দেখা যাতে করে আপনার জন্য বোঝার জন্য সুবিধা হচ্ছে। কন্টেন্ট পার্ট অপটিমাইজ করার জন্য এই 6টা রুলস যদি আমরা খেয়াল করে রাখি, আমি মূলত যখন আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এই এক একটা জিনিস এ টু জেড এইভাবে করে করে, মানে হ্যান্ডস বাই হ্যান্ডস, ওই যে বলে না যে সাথে সাথে থেকে 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 আগায় আগায় শেখায়। সো ওই জিনিসটাকে আমি একেবারে সহজ করে আপনাদের সামনে তুলে ধরতেছি। ওকে, সো কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে হবে কন্টেন্টের জন্য লেন্থ অ্যাটলিস্ট 1500 টু 2000 ওয়ার্ড হলে ভালো। মানে যে কথাটা নিয়ে আপনি লিখবেন, যেটা নিয়ে আপনি লেখা লিখতেছেন, যে কন্টেন্টের উপর ভিত্তি করে আপনি আপনার র্যাঙ্কিংটা বাড়াবেন, কিওয়ার্ড মানে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াবেন কিওয়ার্ডের উপর ভিত্তি করে। আচ্ছা, তো সেটা মূলত হচ্ছে 1500 টু 2000 is preferable, but if you can write up to 3000, more than 3000 words, that would be great. বাট বেশি লং করার দরকার নেই, কারণ বেশি লং অনেক সময় বোরিং হয়ে যায়। আচ্ছা, কন্টেন্টের ভিতরে অবশ্যই একটা H1 ট্যাগ থাকতে হবে যেটাকে হেডিং ট্যাগ বলে বা হেডলাইন্স বলে। যেমন এবার এবার এই সমস্যা, এবার ওই সমস্যা, এবার ওই, এবার তেই, এবার থাকে না, দ্যাটস কল দ্য হেডলাইন্স। আচ্ছা, সো হেডলাইন্সের ভিতরে সাব হেডলাইন্স থাকতে পারে, যেমন H2 ট্যাগ, H3 ট্যাগস, এগুলো ঠিক মতো থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন H1 ট্যাগ যেন টাইটেলকে ফলো করে, H2 ট্যাগ যেন H1 কে ফলো করে, H3 ট্যাগ যেন H2 কে ফলো করে। এভাবে হায়ারার্কি ফলো মানে মেনটেন করতে হবে, তা না হলে কিন্তু আসলে টেকনিক্যাল এসইওর যে মূল ভিত্তি সেটা কিন্তু আসলে হবে না। ওকে, সো এটা গেল। এরপরে হইতেছে আমাদের এখানে একটা ইন্টারনাল, অ্যাটলিস্ট ওয়ান ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক থাকতে হবে। হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড হোয়াট ইজ এক্সটার্নাল লিঙ্ক? ইন্টারনাল লিঙ্কস মানে হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে থেকে আমি আমারই আরেকটা পেজের আমি লিঙ্কিং করলাম, দ্যাটস কল ইন্টারনাল লিঙ্ক। যেমন এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, এই ওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে এসইওর ভাষায় বলে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগস। এই অ্যাঙ্কর ট্যাগসটাকে যখন আমি লিঙ্কিং করেছি তখন ও যে নিচে দেখতে পারবেন, এখানে দেখা যাচ্ছে যে আমারই আরেকটা পেজ এখানে এটার সাথে লিঙ্ক করা আছে। এই লিঙ্কিংটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং।
ঠিক আছে। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো আপনারা দেখতে পারতেছেন, যেমন এই কি বাফারিংটন হাউস, দেন রিয়েল নিউজ, পিআর, ইনার আলাই, ওয়েব এনসিও অ্যান্ড ডিজাইন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আরেকটা ওয়েবসাইটে কি চলে যাচ্ছে, তাই না? ওকে, সো my net is gone I guess. Okay, whatever. ইন্টারনেটে একটু ট্রাবল শুটিং দিচ্ছে, সরি ফর দ্যাট। ওকে, সো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক এবং আর এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল মানে হচ্ছে আমারই একটা ওয়েবসাইটের ভিতরে যখন আমি আরেকটা সাইটকে লিঙ্কিং করব তখন সেটাকে বলা হচ্ছে, আরেকটা পেজকে যখন লিঙ্কিং করব তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এবং এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যখন আমার ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাবে, সেটাকে মূলত বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো এই দুটো লিঙ্ক থাকতে হবে। somehow I don't know why this page is not coming. এখানে বলতেছে no internet, which is really weird. মাঝে মাঝে ইন্টারনেট লাইনের অবস্থা খারাপ হয়ে যায়। Okay, so that's called internal and external linking. এই যে ঠিক এটা কিন্তু এখানে আছে, হ্যাঁ। ওকে, কমেন্টস, এই কমেন্টসটা আসলে এখন একটু খুব সাবধানে ইউজ করতে হবে, বিকজ কমেন্টসটা এখন না ইউজ করলেও কোনো সমস্যা নাই, বিকজ এই কমেন্টসের ক্ষেত্রে দেখা যায় যদি এটা একটু এলোমেলো হয়ে যায় তাহলে সাইটটা স্প্যাম হয়ে যেতে পারে। স্প্যাম ফোল্ডারে বেশি চলে গেলে তখন কিন্তু আবার হিতের বিপরীত হয়ে যাবে। সুতরাং কমেন্টস সেক্টরটা আসলে স্কিপ করাটাই বেটার। ওকে, নাও দেন খেয়াল রাখতে হবে যেন পোস্টের ভিতরে অবশ্যই একটা যেন ছবি থাকে, হ্যাঁ, ছবি থাকতে হবে এবং সেই ছবিতে একটা এলটি টেক্সট থাকতে হবে। মানে এলটি টেক্সট লাইক আমার যখন ছবির একটা নাম, এই নামটাকে মূলত বলে হচ্ছে এলটি টেক্সট, সহজভাবে যদি আমি এটাকে বোঝাইতে চাই। ওকে, সো এই তো এই কয়টা জিনিস যদি আমরা ঠিক মতো রাখতে পারি তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমার অনসাইট এসইও ঠিক মতো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বলে দিই, সেটা হচ্ছে যে আহ, এটাকে কিওয়ার্ড রিপিটেশন বলে বা কিওয়ার্ড স্টাফিংও বলে। অতিরিক্ত না, এটা একটা গুড প্র্যাকটিস। সেটা হচ্ছে যে কিওয়ার্ডটাকে মূলত হচ্ছে আমি ফোকাস করেছি কয়েকবার যেন এটা কি হয়, রিপিট হয়। এটা অতিরিক্ত রিপিট করলে কিন্তু সমস্যা। যদি আমরা অতিরিক্ত রিপিট না করে একটা ন্যাচারাল ওয়েতে রিপিট করতে থাকি তাহলে সেটা বেটার। ওকে, সো এটা আমি মূলত বলি হচ্ছে লাইক 1.5%। আমার চাপে 1.5%-এর বেশি হওয়া যাবে না। অর্থাৎ যদি আপনার টোটাল লেখনী যদি হয়ে থাকে 1000 ওয়ার্ডস তাহলে আপনি সর্বোচ্চ 7 থেকে 8 বার সারা ওয়ার্ডের ভিতরে আপনি এই কিওয়ার্ডটাকে কি করতে পারেন, রিপিট করতে পারেন। এইটা হচ্ছে আসলে অন পেজ এসইওর টার্মস, এবং এই টার্মসগুলো যদি আপনারা ঠিক না করেন তাহলে কখনোই কিন্তু আপনার সাইটটা এসইও অপটিমাইজ, অন সাইট এসইও অপটিমাইজ হবে না। এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্পিড, ওয়েবসাইটের স্পিড। আপনার ওয়েবসাইট যদি আসতে 10 ঘন্টা লাগে তাহলে সেই ওয়েবসাইট কখনোই র্যাঙ্ক হবে না। খেয়াল রাখতে হবে যেন এটা 3 সেকেন্ডের ভিতরে যেন সাইটটা যেন আপনার মানে লোড নেয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্পিডটা গেল, এবং স্পিড অপটিমাইজেশনের জন্য সবচেয়ে সবার আগে আপনি একটা ভালো ওয়েবসাইট ইউজ করবেন, একটা ভালো হোস্টিং ইউজ করবেন, একটা সিকিউরড হোস্টিং ইউজ করতে হবে। আপনারা যারা যারা ওয়েবসাইট হোস্টিং করতে চাচ্ছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিকজ আই হ্যাভ মাই ওন ওয়েব হোস্টিং বিজনেস। কারণ আমার যতগুলো এই সমস্যাগুলো যেটা আমাকে পড়তে হয়েছে অন্যের কাছ থেকে ওয়েব হোস্টিং নিতে গেলে, ভাইরে ভাই রিসোর্স কমায় রাখে, সাইট ঠিক মতো আসে না, তাতে কোনো সিকিউরিটি থাকে না, খুব সহজে হ্যাকিং করা যায়, এই নানা সমস্যা। তো যেহেতু আমার অনেকগুলো ওয়েবসাইটস আছে সেগুলোর মাধ্যমে যেহেতু আমার টুকিটাকি ইনকাম হয় অ্যাজ এ প্যাসিভ ইনকাম হিসাবে, তো সেক্ষেত্রে আমি নিজেই ওয়েবসাইট হোস্টিং করা শুরু করেছি। নাও উইথ like 5 years in, I have a pretty good decent amount of users. আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ভালো মানের
ওয়েব হোস্টিং এর দরকার পড়ে। আমার ওয়েব হোস্টিং এর নাম হচ্ছে ssdwebhosting.xyz, চাইলে দেখে আসতে পারেন। ওকে, সো স্পিডটা আসলে ওয়েব হোস্টিং এর উপরে অন্য একটা ভিডিওতে আমি আমার ওয়েব হোস্টিং নিয়ে রিভিউ করব। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা দেখিয়েছি আসলে কিভাবে আসলে অন পেজ এসইও করতে হয়, এবং অন পেজ এসইও করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। একটা জিনিস হয়তো আমি স্কিপ করে গেছি, যেটা এসইওর ভাইটাল পয়েন্ট, যেটাকে বলে হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন এবং টাইটেল ট্যাগ যদি আপনি 100% মানে পুরোপুরি এটাকে অ্যাকিউরিটি মেনটেন করে যদি আপনি অপটিমাইজ করতে পারেন, আপনি ধরে নিতে পারেন আপনার এসইও 60% হয়ে গেছে। এখন what is meta description এবং what is title tag? Let me show you. So if I search anything on Google, you will see এটাকে বলা হচ্ছে টাইটেল। যেটুকু আসতেছে এই জন্য টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে ক্ষুদ্র যেটুক লেখনি বা সামারি, এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশন যদি আপনি এটাকে মানে অপটিমাইজ না করেন, তাহলে কিন্তু আপনার মানে সাইট কখনোই র্যাঙ্কিং এ আসবে না। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন মেটা ডেসক্রিপশন, আসলে তাড়াহুড়া করলে যেটা হয়, বাট at least we covered it, right? So yeah, luckily we covered it. Okay, so meta description optimize করতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটটা অন পেজ এসইও অনুযায়ী ঠিক হবে। এবার একটু দেখে নিই লাইভ, ঠিক আছে? যেমন এটা মূলত হচ্ছে আমার 18 ব্যাচে করিয়েছিলাম, মানে এভাবে করেই মূলত হচ্ছে আমার এসইও কোর্সটা আমি করাই। এ টু জেড দেখে তাদের সাথে হেঁটে মানে একসাথে হেঁটে আমি মূলত হচ্ছে শেখাই। সো এটা ছিল হচ্ছে ফাইনাল কিওয়ার্ডস ফর অ্যান এক্সাম্পল, এবং এইটার উপরে ভিত্তি করে আমরা ইউআরএল তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ কালার যেটা দেখাচ্ছে। দেন আমরা একটা টাইটেল ট্যাগ তৈরি করেছি। সেই টাইটেল ট্যাগের ভিতরে সুন্দর যে বেস্ট ওয়েব ডিজাইন সার্ভিস ফর স্মল বিজনেস 2020। দেন এখানে আমরা একটা ব্র্যান্ড নেম দেওয়ার চেষ্টা করেছি, দিস ইজ দ্য মানি সাইট। এখানে খেয়াল রাখতে হবে টাইটেলের ভিতরে যেন কিওয়ার্ডও থাকে এবং সবকিছু মিলে যেন এটা আপ টু 70 ক্যারেক্টারের ভিতরে হয়। বেশি হলেও কোনো সমস্যা নাই, তবে গুড প্র্যাকটিস হচ্ছে 70 ক্যারেক্টারের ভিতরে থাকা। এটা যদিও হয়তো আমারটা একটু বেশি হয়ে যেতে পারে, বাট দ্যাটস ওকে। এরপরে মেটা ডেসক্রিপশনসে থাকতে হবে হচ্ছে যে আসলে meta descriptions is a summary of your content, so এটা within 150 ক্যারেক্টার ওয়ার্ড না কিন্তু, যেমন আই এন ই এক্স টি এই এক একটা ক্যারেক্টার, টোটাল মিলে 150টা ক্যারেক্টারের ভিতর থাকতে হবে, যেটা আমরা রেখেছি, এবং এখানে কিওয়ার্ডটা ফোকাস করতে হবে, রাইট? ওকে, তারপরে আমরা কন্টেন্ট একটা তৈরি করেছি, সেই কন্টেন্টের হেডলাইন তৈরি করেছি, সেই হেডলাইনের ভিতরে আমরা কিওয়ার্ডটা নিয়েছি। আচ্ছা, কিওয়ার্ডের অনেকগুলো ধরন আছে, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন ক্ষেত্রে গুগল সবচেয়ে বেশি জনপ্রিয় হইতেছে গুগলের ভিতরে যে লং টেল কিওয়ার্ডটা মানুষ বেশি ইউজ করে। লং টেল কিওয়ার্ড দিয়েই মূলত হচ্ছে মানুষ সার্চ করে। তাই এই কারণে লং টেল কিওয়ার্ড ইউজ করা মানে প্রাথমিকভাবে লং টেল কিওয়ার্ড ইউজ করাটা হচ্ছে বেস্ট। আমরা এখানে লং টেল কিওয়ার্ড ইউজ করেছি এবং এখানে পুরোটা কন্টেন্ট চেষ্টা করেছি ভালো করে করার, কিছু ছবি ইউজ করেছি, হ্যাঁ, ইমেজ ইউজ করতে হবে, এবং এখানে কিছু এক্সটার্নাল লিঙ্ক ইনসার্ট করেছি এবং কিছু ইন্টারনাল লিঙ্ক ইনসার্ট করেছি, কিছু এক্সটার্নাল লিঙ্ক ইনসার্ট করেছে। তবে খেয়াল করতে হবে লিঙ্কিং এর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। উল্টাপাল্টা যদি আমি লিঙ্কিং করি তাহলে আমার সাইটটা প্যানেল হয়ে যেতে পারে। বেস্ট হচ্ছে কন্টেক্সচুয়াল লিঙ্ক ক্রিয়েট করা। যদি কন্টেক্সচুয়াল মানে হচ্ছে যদি আমি যে অ্যাঙ্কর টেক্সটটা রেখেছি সেই অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে যেন লিঙ্কিংটা কি হয়, রিলেভেন্টে হয়। যেমন এখানে ব্যাকআপ লিখেছে, হ্যাঁ, ব্যাকআপের সাথে ধরে নিচ্ছি আমি লিঙ্কিং করলাম, ওকে। তো ব্যাকআপের সাথে লিঙ্কিং করে যদি আমি একটা টি শার্টের একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করি তাহলে কিন্তু রিলেভেন্সি থাকলো না। সুতরাং রিলেভেন্সির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক যেন হয়ে থাকে। আসলে অনেক কথা, অনেক কিছু, এটাকে আসলে যতটুকু ছোট করে আনা সম্ভব আমি চেষ্টা করেছি আমার এই কোর্সের ভিতরে আনতে, যাতে করে আমরা সবাই ভালো করে জিনিসটা শিখতে পারি। যদি আমি জানি আপনাদের হাজারো রকমের কোশ্চেন থাকবে,
সো আপনারা আমার কাছে সরাসরি কোশ্চেন করতে পারবেন। I will try my best to help you. তো এইভাবে করে যখন আমরা কন্টেন্টটা লেখা শেষ হবে তখন আমরা এই ওয়েবসাইটের ভিতরে এটাকে মূলত হচ্ছে ইনজেক্ট করতে হয় বা ইনপুট করতে হয়। এটার জন্য আমি খুব সুন্দর একটা ভিডিও তৈরি করে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে আসলে অনসাইট এসইও সেট করে কন্টেন্ট অপটিমাইজ করে ওয়েবসাইটের ভিতরে রাখতে হয়। এখানে আমরা দেখতেছি আসলে কি কি জিনিস আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অপটিমাইজ করতে হবে। মূলত এই বিগিনার্স ক্লাসে এটুকু আমি চেষ্টা করেছি দেখানোর, যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবং আমরা এখানেও দেখলাম যে কিভাবে আসলে কাজটা করেছে। ঠিক এভাবেই মূলত হচ্ছে এসইও এক্সপার্টরা কাজটা করে থাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মেক শিওর whatever you do, it has to be grammatically 100% accurate. 100% বলাটা আসলে ভুল হবে, অ্যাটলিস্ট 95% অ্যাকিউরেট, এবং ন্যাচারাল ওয়েতে হতে হবে, রোবোটিক ওয়ার্ডস হওয়া যাবে না। তো আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে আমাদের অনসাইট এসইও কমপ্লিট করা। তো আমরা সেটাই আজকে করলাম, যে অনসাইট এসইও কমপ্লিট করতে গেলে আসলে কি কি লাগে একটু রিক্যাপ করে নেই। ফার্স্ট অফ অল, অনসাইট এসইও আমাদেরকে অপটিমাইজ করতে হলে আমাদেরকে টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হবে, মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে, H1 ট্যাগ অপটিমাইজ করতে হবে, H2 ট্যাগ অপটিমাইজ করতে হবে। এবং খেয়াল রাখতে হবে, অপটিমাইজেশন মানে হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতেছি সেই কিওয়ার্ডটার জন্য প্রত্যেকটা জায়গায় বিরাজ করে। এরপর আমাদের কন্টেন্ট অপটিমাইজ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে, এবং কন্টেন্টের জন্য অ্যাটলিস্ট 150 মানে 1500 ওয়ার্ড থেকে যেন 2000 ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে। যত বেশি করব তত ভালো, বাট ওভার করা যাবে না। হ্যাঁ, 3000 ওয়ার্ড ইজ গুড, এর বেশি কন্টেন্ট না করাই ভালো। এরপরে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন আমাদের ওই কন্টেন্টের ভিতরে যেন একটা ইন্টারনাল লিঙ্ক থাকে, একটা এক্সটার্নাল লিঙ্ক থাকে, কিছু ইমেজ থাকে, ইনফোগ্রাফিক থাকে, তাহলে কন্টেন্টটাকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়। এবং খেয়াল রাখতে হবে পেজের যেন স্পিড লো না হয়। এই কয়েকটা জিনিস যদি আমরা ওয়েবসাইটের ভিতরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটের অন সাইটের কাজ হয়ে যাবে। এরপরে আমাদেরকে অফসাইট নিয়ে আসতে হবে। অফসাইটের ক্লাসে আমরা দেখব আসলে কিভাবে অফসাইট এসইও করতে হয়। অফসাইট আসলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট শেয়ারিং, লিঙ্কিং অ্যান্ড রেফারিং, দ্যাটস ইট। বাট গুগল কিন্তু এখন শুধুমাত্র অফসাইটের ক্ষেত্রেই অনসাইটের ক্ষেত্রেই কিন্তু প্রাধান্যটা বেশি দেয়, অফসাইটটা বেশি একটা এখন অত একটা না। এখন আপনি যদি অনসাইটটা ঠিক না রেখে আপনি যদি অফসাইট নিয়ে মাতামাতি করেন তাহলে কোনো কাজই হবে না, একদম সহজ বাংলা কথা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আসলে অনেক কথা, অনেক কিছু, সব তো আসলে এখানে কখনোই করা যাবে না, তবে এটা মূলত হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের ভিতরে আসলে আপনাদের একটা ধারণা, যেটা ভুল ধারণা থাকে বা কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, সেই কনসেপ্টটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। এই 1 ঘন্টার ভিতরে তো আসলে 11 বছরের সাধনা আসবে না, এটাই স্বাভাবিক। তবে একটা ধারণা আসবে এবং কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই কনসেপ্ট ক্লিয়ার হলে আপনি অনেক দূর চলে যেতে পারবেন। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে সরি বলে নিচ্ছি, ইন্টারনেটের একটু দুর্যোগ হচ্ছিল, যার কারণে কিছু পেজ আসছিল না, বাট সরি ফর দ্যাট। বাট বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে কোয়েশ্চেন করতে পারেন। এবং বাই দ্য ওয়ে, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, নেক্সট ভিডিও আসতেছে। সো এবং আমি চেষ্টা করবো এরকম আরো অনেক ধরনের মিনি কোর্স দেওয়া। চাইলে আপনারা এই ইয়াটাও দেখতে পারেন, এখান থেকেও চাইলে শিখতে পারেন। আসলে সারা রাত কাজ করেছি, সো বুঝতেই পারতেছেন, চোখের অবস্থাও ভালো না, শরীরের অবস্থাও ভালো না, ঘুম ঘুম এসে চেষ্টা করেছি যতটুকু আসলে ঘুমানোর আগে একটু আপনাদেরকে শেখায় নেওয়া, যাতে করে আপনাদের একটা ভালো, যদি এসইও তে ক্যারিয়ার তৈরি করতে চান, ইটস রিয়েলি অ্যামেজিং থিং, বিকজ একদম বিনা পুঁজিতে, বিনা চালানে যেটাকে বলে লাভ। ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ডোন্ট ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেলস, বিকজ আমি এরকম আরো অনেক ধরনের কোর্স নিয়ে আসতেছি, মিনি ভার্সন কোর্স, যাতে করে আমাদের যাদের এখন টাকা পয়সা বাজেট নাই তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, ভালো একটা লাইফ আমরা যেন তৈরি করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Stay away from COVID-19. Wear a mask when you go to outside. Sanitize your hands with good sanitizer, and stay safe, stay blessed with your family. Lots of love from Musa and from EFTC Online.
Thank you so much and have a great day. Ta ta.